সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নিচ্ছে না সরকার। জনদাবি যাচাই বাছাইয়ের পক্ষে আইনমন্ত্রী। বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজ বাসভবনে উঠলেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা। সেনাবাহিনীতে পদোন্নতিতে মেধা শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রযুক্তিগত উদ্ভাবন ও যৌথতায় গুরুত্ব প্রধানমন্ত্রীর। নেতিবাচক ধারার মধ্যে রপ্তানি আয় প্রবৃদ্ধির লক্ষ্যে 15%। রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $63.40 বিলিয়ন। সারা দেশে চলছে গ্যাসের সংকট। সিএনজি স্টেশনে দীর্ঘ লাইনে বাড়ছে ভোগান্তি। আয় হারিয়ে দিশেহারা পরিবহন চালকরা। ফ্যাসিবাদের দোসর হিসেবে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার ও বিচারের দাবি 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে। পদত্যাগের পর এই দাবিতে আবারও সোচ্চার বিরোধী দল। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এই দাবিকে আমলে নিচ্ছে না সরকার। অবশ্য জনদাবির পরিপ্রেক্ষিতে যাচাই বাছাইয়ের পক্ষে আইনমন্ত্রী। পদত্যাগ করার আগে থেকে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ এবং জুলাই গণঅভ্যুত্থানে বিগত সরকারকে সহযোগিতার অভিযোগে তাকে গ্রেপ্তারের পর বিচারের দাবি ছিল। পদ ছাড়ার পর কয়েকটি রাজনৈতিক দল তাকে গ্রেপ্তার করে বিচারের দাবিতে সোচ্চার হয়। এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অবশ্য নির্বাচিত সরকার গঠনের ক্ষেত্রে মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকার প্রশংসা করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এবার স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবিকে আমলে নিচ্ছে না সরকার। তবে তার নামে আগের কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখার কথাও জানান তিনি। তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে, সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। যদিও আইনমন্ত্রী জানালেন, মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের জনদাবির বিষয়টি বিবেচনার পাশাপাশি আইনগত দিক যাচাই বাছাই করা হচ্ছে। সরকার সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি করণীয় আছে সেটা সরকার যথাসময়ে দেখবে। তবে অন্যায়ভাবে কাউকে হয়রানি করার সিদ্ধান্ত সরকার নিবে না বলেও জানাতে ভুলেননি আইনমন্ত্রী। কেউ অন্যায় স্বীকারক সেটাও চাব না। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে সরকারি প্রোটোকলের মধ্য দিয়ে তার গাড়িবহর বঙ্গভবন থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা দেয়। পরে গুলশানের 123 নম্বর সড়কের বাড়িতে ওঠেন সদ্য পদত্যাগী এই রাষ্ট্রপতি। অবশেষে বঙ্গভবন থেকেও বিদায় নিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রবিবার দুপুরে তার গাড়িবহর রওনা দেয় গুলশানের উদ্দেশ্যে। সরকারি প্রোটোকলের মধ্য দিয়ে বঙ্গভবন ছেড়ে যান সাবেক রাষ্ট্রপতি। সামনে ও পেছনে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গুলশানের 123 নম্বর সড়কে তার বাড়িটিও প্রস্তুত করে রাখা হয় আগে থেকেই। তার গাড়িবহর যখন গুলশানের সড়কটিতে পৌঁছায়, তখনও বাড়িটি ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। অবশেষে বাড়িতে পৌঁছান তিনি। সেখানে কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন তিনি। বঙ্গভবন খালি হওয়ায় সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। 2023 সালের এপ্রিলে রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2028 সালের এপ্রিলে। তার আগেই অসুস্থতার কারণ দেখিয়ে গত শুক্রবার পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। স্বাধীনতার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন রণাঙ্গনে। অসামান্য বীরত্ব ও সাহসিকতার জন্য পেয়েছেন বীর বিক্রম খেতাব। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব গ্রহণের পর বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শেরেবাংলা নগরে শ্রদ্ধা জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও।
৭১ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। সেই বীর মুক্তিযোদ্ধাই এখন দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দায়িত্ব গ্রহণের পর তার প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি। রবিবার সকাল 11:30টায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর, আর নীরবতায় যেন ফিরে আসে ৭১-এর আত্মত্যাগের স্মৃতি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ৩ বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। পরে স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে সই করেন হাফিজউদ্দিন আহমদ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন। এর মধ্য দিয়ে তার দায়িত্বের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হলো। বার্তা দিলেন মহান মুক্তিযুদ্ধ ও চেতনা সমুন্নত রাখার। এরপর দুপুর 12:30টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকতে সেনা নির্বাচনী পরিষদের সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সেনা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্বারোপ করেন তিনি। সেনা সদর নির্বাচনী পরিষদ 2026 এর আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে প্রথম পর্বের এই পদোন্নতি পরিষদে সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পরিষদে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এর আগে অনুষ্ঠান স্থলে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ সহ বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। 15 বছরে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট সরকার। এই পরিস্থিতিতে বেকারত্বকে রাতারাতি সমাধান করা যাবে না। রাজধানী আগারগাঁওয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, 20 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অনেক বড় চ্যালেঞ্জ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, শিক্ষা জীবন শেষ করে কৃষি পণ্যের চাহিদা পূরণ, সাপ্লাই চেইন ঠিক রাখা, নতুন উদ্ভাবনের মাধ্যমে কৃষি সুলভ মূল্য ঠিক রাখতে অবদান রাখবে শিক্ষার্থীরা। প্রোডাক্টটাকে আমরা ডাইভার্সিফাই করতে পারি, ডিফারেন্ট প্রোডাক্টে আমরা যখন ভ্যালু এডিশন করতে পারবো, একদিকে যেমন আমাদের ওয়েস্টেজ কমবে, সাপ্লাই চেইনটাকে আমরা ঠিক করতে পারবো, আমরা বিভিন্ন বিভাগে এবং জেলা শহরে যেমন দামটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো, একই সাথে সেখান থেকে আমরা রপ্তানিমুখী শিল্পের ব্যবস্থা করতে পারবো। দীর্ঘ 15 বছর, লাস্ট 15 ইয়ার আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। এখন এটাকে নতুন করে গড়ে তোলা খুব বড় চ্যালেঞ্জের, এবং আজকে যারা শিক্ষার্থী তাদের সামনে ভবিষ্যৎটাও খুব বড় চ্যালেঞ্জের। নেতিবাচক ধারার মধ্যে চলতি অর্থ বছরে সরকার রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 15%। এ লক্ষ্যে মোট রপ্তানির আয় $63.4 বিলিয়ন উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি, নীতিগত স্থিতিশীলতা এবং বাণিজ্যের সহজীকরণে সরকারের বিভিন্ন উদ্যোগের কারণেই চলতি অর্থ বছরে রপ্তানি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে। ইতিমধ্যেই দুই দেশের আলোচক মণ্ডলী হয়েছে। এই সমস্ত কারণে কি হচ্ছে, ব্যবসা সমূহ পরিবেশ, ব্যবসায় উৎসাহ প্রদান, ব্যবসায়িক প্রসেস সিম্পলিফিকেশন এবং আমাদের রপ্তানি গন্তব্যগুলির সাথে সরকারি পর্যায়ে প্রক্রিয়া সহজীকরণ, এই সব কিছুর কিউমুলেটিভ এফেক্ট হিসেবে আগামী দিনে আমরা রপ্তানির একটা উদ্যোগ করতে।
বাংলাদেশে ব্লু ইকোনমিতে বিনিয়োগ করতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলো, এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ভঙ্গুর অর্থনীতি ইনহেরিট করেছে। আমরা গত 17 বছরে ব্যাংকিং সেক্টর যেভাবে ধ্বংস হয়েছে, আমাদের ধ্বংস অবস্থা থেকে আবার তুলে এনে একটা ভাইব্রেন্ট ইকোনমিতে রূপান্তর করার জন্য যে সকল পলিসিগুলো নেওয়ার দরকার সেগুলো কিন্তু এখন সরকার নিচ্ছে। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। দৈনিক প্রায় 450 থেকে 500 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা পাম্পে আটকে থাকা যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে। আয় হারিয়ে দিশেহারা পরিবহন চালকরা। গ্যাস পাওয়ার আশায় পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারি। রাজধানী জুড়ে গেল কয়েকদিন ধরেই তীব্র গ্যাস সংকট। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় কাঙ্ক্ষিত জ্বালানির খোঁজে 6 থেকে 8 ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। একবেলা লাগে গ্যাস নিতে, তো একবেলা যদি গাড়ি গ্যাস নিতে লাগে তার একবেলা গাড়ি চালাইলে জমা উঠেমো না আমাদের জীবিকা আদায় করবো। যে বাড়ালে সংকট সমাধান সময় হয়ে যাবে, তাহলে আমরা চাই কি জানেন, বাড়াক, তারপর আমাদের গ্যাস দেব, আমরা চালাই, মালিক চলুক, আমরা চলি। অনেকেই ভোর রাতে লাইনে দাঁড়িয়ে মধ্য দুপুর গড়িয়ে গেলেও গ্যাস পাচ্ছেন না। ফলে চরম ভোগান্তিতে পড়ছেন সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত চালকরা। এখন পর্যন্ত গ্যাস নিতে পারিনি, তো কয় ঘন্টা হয়েছে হিসাব করেন। এই সকালবেলা এসে যদি এরকম হয়, আর দিনের বেলা কি অবস্থা হইতে পারে, তো মানুষের অনেকটা ভোগান্তি হইতেছে। আমরা এটা নিয়ে চাই না রাস্তাঘাটে আন্দোলনে যাই, আমরা ড্রাইভাররা খুব সমস্যার ভিতরে আছি। দ্রুত সরকার এই জিনিসটা যেন সমাধান করে। অন্যদিকে সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ রেখে আর্থিক লোকসানের মুখে পড়ছেন ফিলিং স্টেশন মালিকরাও। আমরা 2 শিফটের লোক 1 শিফটের ডিউটি করেও আমরা তাদেরকে গ্যাস দিয়ে কুল পাইতে আসি না, যার কারণে আমাদের 24 ঘন্টা করে ডিউটি করতে হয়। আমাদের শরীরও না চলার মতো আর কি অবস্থা হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না গেলে এর নেতিবাচক প্রভাব পড়বে রাজধানীর পুরো গণপরিবহন অবস্থায়, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। মহেশখালে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কোথাও এই সমস্যা কম, কোথাও তীব্র। কয়েকদিনের টানা গ্যাস সংকটে বিরূপ প্রভাব পড়েছে পরিবহন, শিল্প কারখানা, বাসাবাড়িতে। গত 4 দিনের মতো রবিবারও নরসিংদীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না যানবাহন চালকরা। গ্যাস সংকটে সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে কয়েকটি ফিলিং স্টেশন। কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়ায় হতাশ চালক ও যানবাহন মালিকরা। বারবার রিফুয়েলিংয়ের কারণে যানবাহনের দীর্ঘ সারি সড়কে গিয়ে ঠেকেছে। গ্যাস সংকটে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। সিএনজি চালকদের রোজগারে পড়েছে নেতিবাচক প্রভাব। গ্যাসের জন্য 3 ঘন্টা 4 ঘন্টা লাগে, আমাদের রাতও জাগতে হইতেছে গ্যাসের জন্য। রাত থেকে গ্যাস নিতে হইতেছে, গ্যাস লইতে পরে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে। আজকে এটা আধা ঘন্টা হয়েছে যে বসি। একই চিত্র নারায়ণগঞ্জেও। দীর্ঘ অপেক্ষার পর গ্যাস মিলছে সামান্য, যা দিয়ে উঠছে না ভাড়া কিংবা জমা খরচ। বেতন পাই না, তারপরে মনে করেন না গ্যাস লেগে বুয়া থাকতে ঘন্টার পর ঘন্টা। মাদলরা তো জমা কম নেয় না, পুরা জমাই নেয়। গ্যাস নিতে যাওয়া ব্যক্তিগত ও অফিস আদালতের গাড়ি চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গাড়ি তেলে চালাচ্ছি, তেলে চালায় গ্যাস পাইতেছে না। কালকে রাতভর কোথাও গ্যাস পাইনি, এখন আসলাম যে তেলে চালাই, এখন আসলাম এই জায়গা গ্যাস নিতে। কি অবস্থায় কই জানি না। তীব্র গ্যাস সংকটে গাজীপুরের শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। একদিকে শিল্প মালিকের লোকসান, অন্যদিকে পরিবহন চালকদের কর্মঘণ্টা নষ্ট। সব মিলিয়ে স্থবির হয়ে পড়েছে শহরের কর্মজীবন। গ্যাসের দাম যখন বাড়াইবো লাইনে ঠিকই আমরা গ্যাস পাবো। তেলের দাম বাড়াইছে, তেল পাইছি, এখন গ্যাসের দাম বাড়াইবো, গ্যাস পাবো। গ্যাস দিয়ে 50 কিলো চালাতে পারি না, আবার এসে গ্যাসটা লাগে সিরিয়াল দেওয়া। এটা হয় না, আমাদের খুব কষ্ট হয়। সাভারেও গ্যাসের চাপ কম থাকায় বন্ধ রয়েছে কিছু স্টেশন। বিকল্প পন্থায় চলছে শিল্প কারখানা। দীর্ঘ সময় লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয়, গ্যাস ঠিক মতো পাই না, যদিও পাই অনেক সময় পর। এক জায়গাতে লম্বা সিরিয়াল, কিন্তু গ্যাসের প্রেশার উঠাচ্ছে, এবং এখানে এসেও ভোগান্তি, গ্যাসের চাপ কম। একই চিত্র বিভিন্ন বাসাবাড়িতেও। গ্যাসের চাপ কম থাকায় অনেক জায়গায় চুলা জ্বলছে না, বা খুব কম চাপ থাকায় রান্না করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষ বলছে সরবরাহ স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক।
বিকাশ নগদ রকেটের অতিরিক্ত ক্যাশ আউট চার্জ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। 4 সপ্তাহের মধ্যে অর্থ মন্ত্রণালয় সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। গ্রাহকদের থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ নগদ ও রকেটের স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ, অসাংবিধানিক এবং আইন বিরোধী ঘোষণা করা হবে না জানতে চায় হাইকোর্ট। রুলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের চার্জ, ভোক্তার সুরক্ষা এবং জবাবদিহি নিশ্চিতে একটি স্বতন্ত্র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আইন প্রণয়ন কেন করা হবে না এই মর্মেও জানতে চেয়েছে আদালত। 20% বেশি কোথাও ড্রেনেজ ব্যবস্থা ভালো না, এ কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি জানান, 18 বছরের অব্যবস্থাপনাকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতেই সরকার কাজ করছে। দুপুরে আশকোনা হাজি ক্যাম্পের পেছনে এলাকায় জলাবদ্ধতা নিরসনে সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সব রাস্তার কাজ একসাথে শুরু না করার আহ্বান জানান তিনি। এ সময় ঠিকাদারদের রাস্তার উন্নয়ন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন তিনি। উন্নয়ন কাজ চলাকালে দুর্ভোগ কমাতে সেবাদানকারী সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করার কথাও জানান উত্তরের প্রশাসক। জলবদ্ধতার যে বিষয়টা বারবার উঠে আসে, এই জায়গায় সব সময় জলবদ্ধতা থাকে। ড্রেনেজ ব্যবস্থা একদম ভালো না। সেই ড্রেনেজ ব্যবস্থা বাংলাদেশে সুয়ারেজ ব্যবস্থা 20%-এর বেশি কোথাও নেই। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও সুয়ারেজ এবং ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ করছেন। দীর্ঘদিনের যে 18 বছরের অব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাকে ফিরিয়ে আনবেন জনাব তারেক রহমান। খেলাপি ঋণ আদায়ে ব্যর্থ হলে মালিকানা হারাবেন উদ্যোক্তা পরিচালকরা। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে শঙ্কিত বিশ্লেষকরা। তাদের মতে এমন উদ্যোগ ব্যাংক খাতের কল্যাণের চেয়ে জটিলতায় বেশি ডেকে আনবে। বিশ্লেষকরা বলছেন, ধুঁকতে থাকা ব্যাংক খাত উদ্ধারে সরকারের উচিত নির্মোহভাবে আইন সংস্কার করে কেন্দ্রীয় ব্যাংককে তার প্রকৃত স্বায়ত্তশাসন ফিরিয়ে দেওয়া। দেশের ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের 32.6%ই খেলাপি, যা টাকার অঙ্কে ছাড়িয়েছে 5,88,000 কোটি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী খেলাপি ঋণের 5,55,000 কোটি টাকায় আর ফেরত আসার সম্ভাবনা নেই। এমন পরিস্থিতিতে খেলাপি ঋণ কমাতে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে খেলাপি ঋণ আদায়ে ব্যর্থ হলে উদ্যোক্তা পরিচালকদের মালিকানা হারানোর মতো সিদ্ধান্ত নেয়ার কথাও শোনা যাচ্ছে। আসলে ব্যাংকের তবে কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে যখন মামলা হয়, এই মামলাগুলো উচ্চ আদালতে সে স্টে অর্ডার করে নিয়ে আসে, তখন ব্যাংকের মালিকরা তো লোন আদায় করতে পারবে না। তো না পারলে, মালিকানা হারালে অন্য মালিকের কাছে গেলে তিনি কি পারবেন এই লোন আদায় করতে? যাদের কারণে আজকে 6.5 লক্ষ কোটি টাকার মতো এনপিএল হয়ে গেছে, লোনটা তো মেনলি শিল্পপতিরাই নিয়েছে, তাই না? তো কাজী তাদেরকে বাধ্য না করা হয় লোনটা রেগুলার করার জন্য, তাহলে তারা ব্যাংকের হয়েও খাবে, আবার মনে করেন শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমেও কিন্তু আপনার নিবে। এর আগে খেলাপি ঋণ কমাতে দফায় দফায় নীতি সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারপরও যেসব ব্যাংক তাদের মূলধন ঘাটতি পূরণে ব্যর্থ হবে, তাদের পরিচালকদের মালিকানা হারানোর চিন্তা চলছে। বিশ্লেষকরা বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন সিদ্ধান্ত নিলে তা ব্যাংক খাতের জন্য ক্ষতিকর হবে। ডিফল্টগুলি হওয়ার পিছনে তাদের হাত ছিল এবং তারা এটার সাথে কানেক্টেড। অনলি দেন যদি তাদেরকে রিমুভাল করা হয় তাহলে এটা জাস্টিফায়েবল হবে। আদারওয়াইজ আমরা আগে গভর্নমেন্টের সময় দেখেছি টার্গেট ওরিয়েন্টেড ব্যাংকগুলিকে এইভাবে দেখা গিয়েছে যে ভিক্টিমাইজ করা হয়েছে, সেটা যেন না হয়। এখানে পিসমিল করার কোনো সুযোগ নেই। বিশ্লেষকদের মতে এমন বিচ্ছিন্ন উদ্যোগ না নিয়ে সরকারের উচিত ব্যাংক খাত পুনরুদ্ধারে আইনগুলো ঢেলে সাজিয়ে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন ফিরিয়ে দেয়া। আমাদের অর্থনীতি আমরা বাঁচাতে পারবো, আদারওয়াইজ খুব খারাপ অবস্থায় থাকবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন প্রহ্লাদ যোশী। এর আগে 25শে জুলাই পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রহ্লাদ যোশী বর্তমান ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব নিয়ে তিনি শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং সংস্কারের উপর গুরুত্ব দেওয়ার প্রত্যাশার কথা জানান। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনাসহ শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে টানা 36
৩৬ দিন আন্দোলন চালিয়ে আসছিল জেনজিদের দল ককরোচ জনতা পার্টি। তাদের সাথে সংহতি প্রকাশ করে টানা অনশনে বসেন ভারতের সমাজকর্মী সোনম ওয়াংচুক। দেশ জুড়ে প্রবল ছাত্র বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্তর্জাতিক প্রসঙ্গ, স্পেন ও ফ্রান্সে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। আগুন থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছে ৩ লাখেরও বেশি মানুষ। এদিকে স্পেনে দাবানলে মৃত্যু হয়েছে একজনের। পরিস্থিতি বিবেচনায় দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। লালচে কমলা আগুনের শিখা আর তার সাথে তীব্র বাতাস, ছড়িয়ে পড়েছে শ্বাসরুদ্ধকর তীব্র বিষাক্ত ধোঁয়া। স্পেন, ফ্রান্স, ইতালি থেকে শুরু করে যুক্তরাজ্যের স্কটল্যান্ড পর্যন্ত ইউরোপ জুড়েই এখন চলছে দাবানলের তাণ্ডব। ফ্রান্সের দক্ষিণ পশ্চিম অঞ্চলে তীব্র তাপপ্রবাহ ও বাতাসের ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। জিরন্দ ও ল্যান্স অঞ্চল থেকে এ পর্যন্ত নিরাপদ স্থানে সরে গেছে লাখো মানুষ। সন্ধ্যায় প্রথম ধোঁয়ার গন্ধ পাই। এই বিষাক্ত ধোঁয়া আমাদের ফুসফুসে আঘাত করছে। এদিকে স্পেনের ভ্যালেন্সিয়ার ম্যানিসিস এলাকায় আগুনের মৃত্যু হয়েছে একজনের। দেশটির প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ জানান, চলতি বছরে এখন পর্যন্ত আগুনে পুড়েছে 1,30,000 হেক্টরেরও বেশি বনাঞ্চল। রাজধানী মাদ্রিদ ও আভিলা সহ একাধিক অঞ্চলে ইতিহাসের ভয়াবহতম দাবানল মোকাবিলা করতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। অন্যদিকে যুক্তরাজ্যের স্কটল্যান্ডে টানা 10 দিন ধরে চলছে কেয়ারনগর্মস জাতীয় পার্কের বনাঞ্চল। পরিস্থিতি সামলাতে ক্রোয়েশিয়া, পর্তুগাল, স্লোভাকিয়া ও রোমানিয়া থেকে পাঠানো হয়েছে বিশেষ সামরিক বিমান, ব্ল্যাক হক হেলিকপ্টার ও অগ্নি নির্বাপক দল। ইউরোপীয় কমিশনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সতর্ক করে বলেছে, এবছর ইউরোপে দাবানলের ক্ষয়ক্ষতি অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ব্যালন ডি অরের শীর্ষ তালিকায় আবারও জায়গা করে নিয়েছেন মেসি। প্রকাশিত হয়েছে 2026-এর ফ্রেঞ্চ ফুটবলের জনপ্রিয় পুরস্কার ব্যালন ডি অরের সর্বশেষ পাওয়ার র্যাঙ্কিং। যে তালিকায় সেরা 5-এই আছেন লিওনেল মেসি, আছে ইয়ামাল, এমবাপ্পে, হ্যারি কেইনের নামও। তবে সর্বশেষ এই পাওয়ার র্যাঙ্কিংয়ে জায়গা হয়নি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি অর 2026-এর সর্বশেষ পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ করেছে জনপ্রিয় ফুটবল ওয়েবসাইট goal.com। 2026 বিশ্বকাপের রোমাঞ্চকর সমাপ্তির পর তালিকায় এসেছে বড় পরিবর্তন। দলকে ফাইনালে তুলে তালিকার সেরা 5-এ জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। সেরা 5-এর 5 নম্বরে আছেন এমবাপ্পে। আসরে মোট 58 গোল ও 14 অ্যাসিস্ট আছে এই ফ্রেঞ্চ ফরওয়ার্ডের। বিশ্বকাপের 10 গোল যে পরিসংখ্যানে হয়েছে চেরি অন টপ। তবে 2025-26 মৌসুমে দলীয় ট্রফির দেখা পাননি রিয়াল তারকা। তাই দৌড়ে থাকলেও ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি অরের জন্য অপেক্ষাটা আরও বাড়তে পারে এই গতিদানবের। মৌসুমে 26 গোল ও 41 অ্যাসিস্ট নিয়ে পাওয়ার র্যাঙ্কিংয়ের 4 জায়গা পেয়েছেন মাইকেল অলিসে। বিশ্বকাপে কোনো গোল না পেলেও এক আসরে অ্যাসিস্টের রেকর্ড ভেঙেছেন 60টি গোল করিয়ে। তবে অলিসেকে এগিয়ে রাখছে বায়ার্নের হয়ে ট্রেবল জয়। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তালিকার 3 নম্বরে আছেন লিওনেল মেসি। ইতিহাসের সর্বোচ্চ 8টি ব্যালন ডি অর নিয়ে চোখ রাঙাচ্ছেন ক্যারিয়ারের নবম সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারের দিকে। 44 গোল ও 30 অ্যাসিস্টের পাশাপাশি মায়ামিকে জিতিয়েছেন প্রথম MLS কাপ। দলকে একা হাতে বিশ্বকাপের ফাইনালে তুলে উঠে এসেছেন তালিকার 3 নম্বরে। তালিকার 2-এ আছেন বিশ্বকাপ জয়ী লামিনে ইয়ামাল। বিশ্বকাপের পাশাপাশি জিতেছেন লা লিগা ও সুপার কোপা। 26 গোল ও 21 অ্যাসিস্টের পাশাপাশি বিশ্বজয়ের ট্রফি এবারের ব্যালন ডি অরের অন্যতম দাবিদার করে তুলেছে এই স্প্যানিশ সেন্সেশনকে। মৌসুমের সর্বাধিক 73 গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন হ্যারি কেইন। অলিসের মতোই বায়ার্নের হয়ে জিতেছেন ট্রেবল। বিশ্বকাপে করেছেন 6 গোল। সব মিলিয়ে স্বপ্নের মতো মৌসুম কাটিয়েছেন কেইন। তবে তার ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি অরের পথে বাধা হতে পারে ইয়ামালের বিশ্বকাপ ট্রফি। goal.com-এর সেরা 20 খেলোয়াড়ের এই পাওয়ার র্যাঙ্কিংয়ে নেই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। সাউদি লিগে জ্বলে উঠলেও হতাশাজনক বিশ্বকাপের পর এ তালিকায় দখল নিতে ব্যর্থ হয়েছেন CR7। অক্টোবরের 26 তারিখে ঘোষণা করা হবে 2025-26 মৌসুমের ব্যালন ডি অর জয়ীর নাম। নাইম হামিদ, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।